হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার ডিএসসি 1বিতে যারা হিস্ট্রি রেখেছো এবং সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়েছিলাম এবং সেখানে আমি 20টা প্রশ্ন রেখেছিলাম আর বলেছিলাম যে তোমাদের সিলেবাস অনেকটাই বড়, সেখান থেকে খুব একটা কমানো যাচ্ছে না, তাই 20টা প্রশ্ন আমি রেখেছি। হয়তো দু একটা আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাদ চলে গেল, যাকে পরবর্তীতে যদি সময় পাই তাহলে দেব। তো এখন আমি আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, যেমন এইটা, অর্থাৎ এখানে আছে দেখো, মহাদেশীয় অবরোধ কী এবং তার ব্যর্থতার কারণ। এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, এটা 5 এটা 5, অর্থাৎ 5 করে ভাগ করে দিতে পারে, আবার 10-এ দুটো একসাথে জুড়ে দিতে পারে। যদি একটা 5-এ আসে তাহলে কিভাবে লিখবে, এবং যদি এটা 5-এ আসে তাহলে কিভাবে লিখবে, অথবা যদি দুটো একসাথে 10-এ আসে তাহলে কিভাবে লিখবে, সম্পূর্ণটাই দেখে নাও। এটা একটু বড় হবে, তাহলে এইটা দিয়ে দেবার পর আর আমার প্রশ্ন সেরকম বাকি থাকবে না, প্রায় সবই দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল কালিতে দাগ দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র এই দুটো প্রশ্ন বাকি থাকবে। এই দুটো প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে হয়তো নাও দিতে পারি, পরবর্তীতে যদি সময় পাই তাহলে দিয়ে দেব। এখন আমি এই অবধি দিয়ে দিচ্ছি, এবার অন্য সাবজেক্টগুলো যেগুলো নিয়েছি সেগুলো থেকে আমি শুরু করব। তাহলে চলো দেখে নাও, মহাদেশীয় অবরোধ কী। কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ প্রথার বীজ নিহিত ছিল ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে। 1806 খ্রিস্টাব্দের মধ্যেই নেপোলিয়ন ইউরোপের মূল মহাদেশীয় ভূখণ্ডে অস্ট্রিয়া, প্রাশিয়া ও রাশিয়াকে অবনত করেন, কিন্তু ইংল্যান্ড তখনও তার শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজ অস্তিত্ব বজায় রাখে, কারণ নেপোলিয়নকে যদি স্থলভাগের সম্রাট হিসাবে বর্ণনা করা যায় তাহলে ইংল্যান্ড ছিল সকল জলপথের সাম্রাজ্ঞী স্বরূপ। সাধারণ সামরিক যুদ্ধে যে ইংল্যান্ডকে পরাজিত করা যাবে না তাও নেপোলিয়ন উপলব্ধি করেছিলেন। ইংল্যান্ড সম্বন্ধীয় এই সমস্যার প্রত্যুত্তরই ছিল মহাদেশীয় অবরোধ প্রথা। এরপর দেখো মহাদেশীয় অবরোধ প্রথার উদ্ভব। 1805 খ্রিস্টাব্দে নেপোলিয়নের বিশ্বস্ত সেনাপতি মন্ট জেলার্ড তার নিকট একটি রিপোর্টে অর্থনৈতিক অবরোধ দ্বারা ইংল্যান্ডের শক্তি ধ্বংসের প্রস্তাব দেন। মন্ট জেলার্ড রিপোর্টকেই কন্টিনেন্টাল সিস্টেমের খসড়া বলা যায়। এই প্রথার দ্বারা কেবলমাত্র যুদ্ধে জয়লাভ করাই নেপোলিয়নের উদ্দেশ্য ছিল এমন নয়, শিল্পক্ষেত্রে ফরাসি প্রাধান্য বৃদ্ধির ইচ্ছাও তার ছিল। তিনি চিন্তা করে দেখেন, ইংল্যান্ডের কারখানায় প্রস্তুত মাল ইউরোপের বাজারে বিক্রয় করেই ইংল্যান্ড তার সম্পদ সৃষ্টি করেছে। এছাড়া উপনিবেশ থেকে সস্তায় মাল কিনে ইংল্যান্ড তাই ইউরোপের বাজারে বিক্রি করে। কাজেই ইউরোপের ইংল্যান্ডের মাল আমদানি বন্ধ করলে ইংল্যান্ডের অর্থনীতি ভেঙে পড়বে। তাই নেপোলিয়ন মনে করতেন তার ফলে ইংল্যান্ডের প্রস্তুত দ্রব্যের অভাব হেতু ইউরোপের বাজারে ফরাসি মালের চাহিদা বাড়বে। এরপর দেখো বার্লিন ডিক্রি। কন্টিনেন্টাল সিস্টেমের প্রথম পদক্ষেপ হিসাবে 1806 খ্রিস্টাব্দে নভেম্বরে তিনি বার্লিনের আদেশ জারি করেন। এই ঘোষণায় ব্রিটিশ দ্বীপপুঞ্জের অবরোধ ঘোষণা করা হয়, অর্থাৎ ব্রিটেন ও তার উপনিবেশ সমূহের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা হয়। অর্ডার ইন কাউন্সিল। 1807 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পরিষদীয় আদেশ এবং এর দ্বারা ইংল্যান্ড বার্লিন ডিক্রির জবাব দেয়। ফ্রান্স ও তার মিত্র দেশগুলিতে ইংল্যান্ড নৌ অবরোধ ঘোষিত হয়। এই সকল দেশের সঙ্গে বাণিজ্যের জন্য সকল নিরপেক্ষ দেশকেও ব্রিটেনের কাছ থেকে লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাদের জাহাজের পণ্যের জন্য যে কোনো ব্রিটিশ বন্দরে শুল্ক দিতে বলা হয়। ঘোষণা করা হলো, এই নির্দেশ অমান্য করলে পণ্য বহনকারী জাহাজ বাজেয়াপ্ত করা হবে। এর প্রত্যুত্তরে এবং বার্লিন ডিক্রির পরিপূরক হিসাবে 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন। এতে বলা হয়, শত্রুমিত্র অথবা নিরপেক্ষ যে কোনো দেশের জাহাজ যদি ব্রিটিশ আদেশ মেনে নেয় তবে সেই জাহাজ ইউরোপীয় বন্দরে বা মুক্ত সমুদ্রের ব্রিটিশ সম্পত্তি হিসাবে বাজেয়াপ্ত করা হবে এবং কোনো দেশের জাহাজকে ব্রিটেন এবং তার উপনিবেশ বন্দরে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ ব্রিটেনের বিরুদ্ধে পূর্ণ অবরোধ ঘোষণা করা হলো। এরপর মিলান ডিক্রির অংশ হিসাবে ওয়ার্স ডিক্রি ও ফন্টেন ও ব্লু ডিক্রি জারি করা হয়। এতে বলা হয়, আদেশ ভঙ্গের অপরাধে যে সকল ইংরেজ মাল ধৃত হবে তা প্রকাশ্যে আগুনে পোড়াতে
পোড়ানো হবে। বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ার্স ডিক্রি এবং ফন্টেনব্লু ডিক্রি একযোগে কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। তাহলে কন্টিনেন্টাল সিস্টেমটাই হচ্ছে কিন্তু মহাদেশীয় অবরোধ। তাহলে আরেকবার দেখে নাও, যদি বলে মহাদেশীয় অবরোধ কি 5 নম্বরে আসে, তাহলে তোমরা এখান থেকে কমপ্লিট করে পুরোটা এতটা লিখবে। এরপর যদি বলে মহাদেশীয় অবরোধের যে ব্যবস্থার যে ব্যর্থ কেন হয়েছিল সেটা বলে দিচ্ছি। দেখো, নৌবাহিনীর প্রভাব বলে পয়েন্টের নাম দেবে। নেপোলিয়ন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে যুদ্ধে পরাজিত করে ব্যর্থ হয়, তাকে আর্থিকভাবে পঙ্গু করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ চালু করেন, কিন্তু কন্টিনেন্টাল সিস্টেম চালু করার পরে নেপোলিয়নের অবাস্তবতা বুঝতে পারেন। এটি আসলে ছিল একটি অর্থনৈতিক অবরোধ নীতি। এই অবরোধ কার্যকরী করতে হলে তার হাতে প্রচুর নৌবল থাকার দরকার ছিল, কিন্তু ফ্রান্সের প্রয়োজনীয় নৌবাহিনী না থাকায় কন্টিনেন্টাল সিস্টেম কাগজি অবরোধে পরিণত হয়। এরপর দেখো, গোপনে লেনদেন। এখান থেকে বলবে ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা বন্ধ করার অর্থ নিজেদের ব্যবসা বন্ধ করে আর্থিক ক্ষতি করা। এজন্য মহাদেশীয় অবরোধ প্রথা জনপ্রিয়তা হারায়। বিভিন্ন দেশে গোপনে ইংল্যান্ডের দ্রব্যাদি ক্রয় করতে বাধ্য হয়। সমুদ্রপথে নিরপেক্ষ দেশগুলির জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্রিটিশ জাহাজগুলি আগ্রহী দেশগুলিতে মাল পরিবহন করতে থাকে। পরিণতিতে ইংল্যান্ডের ঔপনিবেশিক বাণিজ্যে নতুন জোয়ার আসে। এরপর দেখো, বিভিন্ন দেশের বিরোধিতা। নেপোলিয়ন জনমত অগ্রাহ্য করে ইউরোপের উপকূলবর্তী দেশগুলি দখল করে এই দেশগুলিতে ইংরেজ মালের আমদানি বন্ধ করার কাজে হাত দেন। এর জন্য ইউরোপের উপকূল অঞ্চলে 2000 মাইল ভূমি তাকে অধিকার করতে হয়। এতে ফরাসি সম্পদ ও সেনাদলের উপর প্রচণ্ড চাপ পড়ে। নেপোলিয়নের বিপ্লবী ভাবমূর্তি বিনষ্ট হয় এবং ইউরোপের স্বৈরাচারী বলে আখ্যাত হন। এরপরে দেখো, এখানে মিত্র দেশের বিরোধিতা। ইতিমধ্যে নেপোলিয়নের মিত্ররা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে, কারণ তাদের যে বাণিজ্য অচল অবস্থা দেখা দিয়েছিল। 1809 খ্রিস্টাব্দে তুরস্ক, পর্তুগাল, স্পেন ও স্পেনীয় উপনিবেশ সমূহ, 1810 খ্রিস্টাব্দে প্রাশিয়া ব্রিটিশ পণ্যের জন্য তাদের বন্দর উন্মুক্ত করে দেয়। এমনকি নেপোলিয়নের ভ্রাতা জোসেফের শাসনাধীন হল্যান্ডের বন্দর 1810 খ্রিস্টাব্দে পর্যন্ত ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত ছিল। ক্রমে ফরাসিরাও এই বাণিজ্যিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এটা বলবে, আর একটু আছে ওদিকে। এখান থেকে বলবে তিনি মিত্রের ছদ্মবেশে স্পেনে প্রবেশ করেন এবং স্পেনের সিংহাসনে জোসেফ বোনাপার্টকে জোরপূর্বক প্রতিষ্ঠিত করেন। জাতীয়তাবাদী স্পেনবাসী এই ঘটনার তীব্র বিরোধিতা করে এবং আন্দোলন শুরু করে। নেপোলিয়ন এই আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে অক্ষম ছিলেন। এই ঘটনার সূচনা করে পেনিনসুলার যুদ্ধের এবং স্পেন ও পর্তুগাল উভয় ক্ষেত্রেই নেপোলিয়নকে প্রচণ্ড আঘাত করে। এরপর রুশ যুদ্ধ। এইভাবে মহাদেশীয় অবরোধ প্রথার অবাস্তবতা রাশিয়াকেও নেপোলিয়নের বিরুদ্ধে করে তোলে এবং টিলসিটের যে সন্ধির দ্বারা রাশিয়া যার প্রথম আলেকজান্ডার কন্টিনেন্টাল সিস্টেম মেনে নিলেও এই প্রথার অর্থনৈতিক অবাস্তবতা তাকে কিছুদিনের মধ্যেই এই বিরোধী করে তোলে। তিনি টিলসিটের সন্ধির অস্বীকার করে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য করতে শুরু করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নেন। এই যুদ্ধে নেপোলিয়নের মহতী সেনা বিনষ্ট হয়। পরাজিত ও ব্যর্থ নেপোলিয়ন রাশিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হন। এরপরে বলবে রুশ যুদ্ধে পরাজয় নেপোলিয়নের ভাবমূর্তি বিনষ্ট হয় এবং তার বিরুদ্ধে চতুর্থ রাষ্ট্রজোট গঠনের সম্ভাবনাকেও বাস্তব করে তোলে। এইভাবে দেখা দেয় কন্টিনেন্টাল সিস্টেমের ব্যর্থতা থেকে এমন সব জটিলতার সৃষ্টি হয় যা নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তুলেছিল। তাহলে এটা বলে শেষ করবে। তাহলে দুটো প্রশ্ন আমি দেখিয়ে দিলাম যে যদি এটা আলাদা করে আসে যে মহাদেশীয় অবরোধের ব্যর্থতার কারণগুলো কি, তাহলে এটা বলবে এখান থেকে 5 নম্বরের আসলে বা 10 নম্বরের আসুক এটাই লিখবে। এবং যদি এটাকে আলাদা করে দেয় যে মহাদেশীয় অবরোধ কি, তাহলে এখান থেকে এতটুকু বলবে। আর দুটো একসাথে দিলে পুরোটাই বলবে। তাহলে এই বলে এটা কমপ্লিট করে দিলাম। আর তোমাদের দেখো এতগুলো প্রশ্ন আমি কিন্তু খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করলাম এবং চেষ্টা করেও সেটাও সফল হতে পারলাম। আর দুটোই মাত্র বাকি আছে। এই দুটো আমি আর এই মুহূর্তে দিচ্ছি না, বাকি যে সমস্ত সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো একটু দিয়ে কমপ্লিট করে নিই, পরবর্তীতে সময় পেলে এইগুলোও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।